আসসালামু আলাইকুম সবাইকে। কম্প্যাক্ট অর্গানিক সিরিজের আরও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সবাইকে। কম্প্যাক্ট অর্গানিক সিরিজের আরও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জৈব বিক্রিয়ার কৌশল এই পাঠটা শুরু করব। জৈব বিক্রিয়ার কৌশলে টোটাল 3 ধরনের বিক্রিয়ার কৌশল শিখতে হয়। সংযোজন বিক্রিয়ার কৌশল শিখতে হয়, প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল শিখতে হয়, অপসারণ বিক্রিয়ার কৌশল শিখতে হয়। সো আমরা আজকের এই ক্লাসটাতে টোটালি সংযোজন বিক্রিয়ার কৌশল এই পার্টটা দেখার চেষ্টা করব। অর্থাৎ সংযোজন বিক্রিয়ার জন্য যে সমস্ত কৌশলগুলো তোমার লাগবে সেই কৌশলগুলো তুমি এই পার্টটাতে শিখে ফেলবা। সো আগের যে ক্লাসটা আছে যেখানে তুমি বিকারক সম্পর্কে এবং অন্যান্য তোমার সম্পর্কে জানছো, মানে বিভাজন সম্পর্কে যে জানছো, ওটা যারা যারা করছো তারা তো খুবই ভালো, যারা করো নাই তারা একটু করে তারপরে এই ক্লাসটা করবা, তাহলে তোমার বুঝতে অনেক বেশি সুবিধা হবে, তোমার বেসিকগুলা বেশ ভালো ডেভেলপ হয়ে যাবে। টোটাল ক্লাসটা আমার সাথে সাথে করবা, ক্লাসটা নোট করবা, পাশাপাশি চাইলে তুমি বই থেকেও এই অংশগুলা ভালো করে সুন্দর মতো পড়ে নিতে পারো। সো ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমার ফ্রেন্ড সার্কেলের কমিউনিটিগুলোতে মিল্টন ভাইয়ার অর্গানিক ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে অবশ্যই শেয়ার করবা। তোমরা যত বেশি মানুষ দেখবা তত বেশি তোমাদের জন্য ফ্রি চমৎকার ক্লাস দিতে আমার বেশ আগ্রহ হবে। সো চলো আমরা দেরি না করে শুরু করি। আমাদের সংযোজন বিক্রিয়ার এইটার কৌশলের দিকে যদি আমরা তাকাই, সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়ার দুইটা নাম আছে। সংযোজন মানে হচ্ছে যোগ করা, সংযোজন মানে যোগ করা। এটার আরেকটা নাম হচ্ছে জুত মানে হচ্ছে সংযোজন। তাহলে আমরা এখানে যখনই সংযোজন বিক্রিয়া বা জুত বিক্রিয়া বলবো তার মানে হচ্ছে এখানে যোগ করা বুঝাবে। সংযোজন বিক্রিয়া বা জুত বিক্রিয়া যখনই বলবো তার মানে হচ্ছে এখানে যোগ করা বুঝাবে। অর্থাৎ এখন আমরা যদি এখানে পড়তে যাই তার মানে আমরা এই বিক্রিয়াতে জুত বা যোগ করা বুঝবো। তাহলে সংযোজন বিক্রিয়ার কৌশলে আমরা যোগ করা বুঝতেছি। এখন দেখো সংযোজন বিক্রিয়া বা জুত বিক্রিয়া মেইনলি কোন কোন জায়গাতে হয় আমাদের মাথায় রাখতে হবে। অ্যালকিন শ্রেণী যারা আছে, অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড অ্যালকিন। এবং অ্যালকাইন যারা আছে, অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এবং আরেকটা শ্রেণী আছে কার্বনিল শ্রেণী যারা আছে, কার্বন ডাবল বন্ড অক্সিজেন। এই শ্রেণীগুলাতে আমরা এখানে কি পাই? সংযোজন বিক্রিয়া পাই। সো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যখনই সংযোজন বা জুত বিক্রিয়া করব, এই 3 শ্রেণীর যেই তোমার কার্যকরী মূলক আছে, এই 3 শ্রেণীর কার্যকরী মূলক তোমার সংযোজন বিক্রিয়া দিবে। সংযোজন বিক্রিয়া কারা দিবে? দেখো, অ্যালকিন দিবে, অ্যালকাইন দিবে এবং কার্বনিল দিবে। অ্যালকিন, অ্যালকাইন এবং কার্বনিল মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, অ্যালকিন, অ্যালকাইন, কার্বনিল এরা কিভাবে সংযোজন বিক্রিয়া দেয়? আমরা একটু যদি দেখার চেষ্টা করি, প্রথমত আমরা অ্যালকিনের ক্ষেত্রে আসি। অ্যালকিনের ক্ষেত্রে যখন তুমি সংযোজন বিক্রিয়া দেখবা, কার্বন কার্বন ডাবল বন্ড, তো কার্বন কার্বন ডাবল বন্ড এরকম যদি যৌগ থাকে, এই কার্বন কার্বন ডাবল বন্ডের এই ডাবল বন্ডের এই যে বন্ড, এই বন্ডটা ভেঙে যাবে। এখানে একটা সিগমা, একটা দেখো পাই বন্ড আছে, তো এই যে পাই বন্ড, এই পাই বন্ডটা ভেঙে যাবে। ভেঙে যে খেয়াল করো, এদিকে একটা সিগমা, এদিকে একটা সিগমা এক্সট্রা খুলে যাবে। যখনই পাই বন্ড ভাঙবে তখন ওদিকে একটা পাই বন্ড ভেঙে সিগমা বন্ডে রূপান্তর হবে। যখনই সিগমা বন্ডে রূপান্তর হবে তখন ওই সিগমা হাত অন্য জায়গা থেকে সংযোগ করতে পারবে। তো অন্য জায়গা থেকে সংযোগ করতে পারার মাধ্যমে এখানে সংযোজন বা জুত বিক্রিয়া ঘটবে। সাপোজ ধরো আমরা যদি দেখার চেষ্টা করি, CH2 ডাবল বন্ড CH2, এইটা হচ্ছে একটা যৌগ, যৌগটার নাম কি? অ্যালকিন। এর সাথে যখনই আমি হাইড্রোজেন সংযোজন করব, প্রথম কথা এখান থেকে তোমার পাই বন্ডটা ভাঙবে, আর এখান থেকে মাঝখান থেকে সুষম ভাগে ভাঙবে। তো এখান থেকে পাই বন্ড ভাঙলে এদিকে একটা হাত খুলে এদিকে একটা হাত খুলে, এই হাইড্রোজেনে সেখানে বসে, এই হাইড্রোজেনে সেখানে বসে। এইভাবে কিন্তু আমাদের চমৎকারভাবে এখানে সংযোজন বিক্রিয়াটা ঘটে। কি ঘটে? সংযোজন বিক্রিয়াটা ঘটে। তাহলে এই এক ধরনের সংযোজন ঘটলো। সেম ভাবে আমি যখন অ্যালকাইন নিব, অ্যালকাইনের ক্ষেত্রেও তাই ঘটবে। এখানে যেই পাই বন্ধন আছে, পাই বন্ধন ভেঙে যাবে, ভেঙে যে সিগমাতে রূপান্তর হবে, তখন ওখানে ওই ফাঁকা হাতগুলাতে বসতে পারবে, যার সংযোজন ঘটবে সে বসতে পারবে। বুঝতে পারছো? সো এই ধরনের ঘটনা ঘটে। এবার তোমার হচ্ছে যে কার্বনিল কম্পাউন্ড, এটার ক্ষেত্রে কি ঘটে? কার্বনিল কম্পাউন্ডের ক্ষেত্রে কার্বন ডাবল বন্ড অক্সিজেন থাকে। এখন কার্বন ডাবল বন্ড অক্সিজেনের দিকে তুমি যদি খেয়াল করো, এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি,
কার্বনের কম, ফলে অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টেনে প্লাস এবং মাইনাস এবং কার্বনকে প্লাসে রূপান্তর করে। ফলে দেখা যায় কি এখানে যে মাঝখানে যে বন্ড, এই বন্ড দুর্বল হয়ে যায়, এই মাঝখানে শেয়ারকৃত পাই বন্ড এটা দুর্বল হয়ে যায়, ফলে এটা ভেঙে যায়, ভেঙে যে আবারও এই কার্বনের এখানে হাত খুলে অক্সিজেনের এখানে হাত খুলে, ফলে এই দুই পয়েন্টে সংযোজন ঘটে। তাহলে এখানে সংযোজন বিক্রিয়া এই যে দুই কেসে ঘটে। সংযোজন বিক্রিয়া কিভাবে ঘটে? এইভাবে দুই কেসে ঘটে। তাহলে আমরা দেখলাম যে আমাদের মেইনলি সংযোজন বা যুত বিক্রিয়া কাদের কাদের দিচ্ছে? অ্যালকিনে দিচ্ছে, অ্যালকাইনে দিচ্ছে, কার্বনিলে দিচ্ছে। অ্যালকিন, অ্যালকাইন, কার্বনিল, এরা আমাদের সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে এই যে সংযোজন বিক্রিয়া এরা দিল, এই সংযোজন বিক্রিয়াগুলো এখন আবার বিভিন্ন প্রকার ভেদে দেয়। তো বিভিন্ন প্রকার ভেদে মানে কি? আমরা দেখছিলাম যে আমাদের কোনো একটি জৈব যৌগকে, সাপোজ ধরো এটা একটা জৈব যৌগ CH2 বন্ড CH2, এইটাকে যখন আমরা কোনো একটা কিছুর সাথে বিক্রিয়া করাবো, যেমন ধরো HCl এর সাথে বিক্রিয়া করাবো, এই জায়গাতে এই অংশটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট। এটার নাম কি? এটার নাম হচ্ছে সাবস্ট্রেট, মাথায় রাখতে হবে, এটার নাম সাবস্ট্রেট। ওকে, এবং এটার সাথে যখন বিক্রিয়া করাবো, এই যে জিনিসটা, এইটা কিন্তু আমাদের আক্রমণকারী বিকারক। এটার নাম কি? আক্রমণকারী বিকারক। সো এটা হচ্ছে আমাদের আক্রমণকারী বিকারক। তাহলে দেখো সাবস্ট্রেটে আমাদের আক্রমণকারী বিকারক কি করবে ভাইয়া? আক্রমণ করবে। তো সাবস্ট্রেটে যখন আক্রমণকারী বিকারক আক্রমণ করবে, তখন এই জৈব যৌগে যখন আক্রমণ করবে, খেয়াল করো, এই জৈব যৌগে যখন আক্রমণ করবে, এই আক্রমণকারী বিকারক আক্রমণ করার সময় এর আবার দুই ধরনের প্রকারভেদ তৈরি হবে। দুই ধরনের প্রকারভেদ তৈরি হবে। একটা কি? একটা হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে তারা ইলেকট্রন আকর্ষী। আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল মানে কি? মানে হচ্ছে তারা নিউক্লিয়াস আকর্ষী, নিউক্লিওফাইল। তাহলে সে যখন আক্রমণ করবে, মানে ঠাস করে এখানে সে অ্যাটাক করবে, তো তখন সে কি ধরনের ধর্ম প্রদর্শন করবে তার উপর ডিপেন্ড করে আক্রমণ করবে। কেউ কেউ ইলেকট্রোফাইল হতে পারে, কেউ কেউ নিউক্লিওফাইল হতে পারে। সো মাথায় রাখতে হবে, আমাদের এখানে মাথায় রাখতে হবে যে কার্বন কার্বন ডাবল বন্ড মানে অ্যালকিন এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড অ্যালকাইন, এরা সবাই ইলেকট্রোফাইল হয়। এরা সবাই কি হয়? ইলেকট্রোফাইল হয়। এবং কার্বন ডাবল বন্ড অক্সিজেন মানে কিটোন যেটা আছে, এরা হয় নিউক্লিওফাইল। তো এই পার্টটা এটা দেয় নিউক্লিওফাইল বিক্রিয়া, এই পার্টটা এটা দেয় হচ্ছে ইলেকট্রোফাইল বিক্রিয়া। সো এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ শুধু করবো না, আমরা এটা বোঝারও চেষ্টা করব, ঠিক কিভাবে এই জিনিসপত্রগুলো কাজ করে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। সেই বোঝার জন্য আমাদেরকে আক্রমণকারী বিকারক সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো আমাদের অনেক ধরনের আক্রমণকারী বিকারক থাকবে। তা আমরা একটা আক্রমণকারী বিকারকের লিস্ট নিই। হ্যাঁ, তো আমরা দেখো এখানে হেডলাইন দিব আক্রমণকারী বিকারক, আক্রমণকারী বিকারক, আক্রমণকারী বিকারক। তো এখানে আমাদের আক্রমণকারী বিকারক লিস্ট করতে হবে, আক্রমণকারী বিকারক লিস্ট। ওকে, আমরা যদি আক্রমণকারী বিকারক লিস্ট দেখি, সাপোজ ধরো কোথাও আমাদের ক্লোরিন ক্লোরিন সংযোজন হবে। তো ক্লোরিন ক্লোরিন সংযোজন হলে এই ক্লোরিন ভেঙে যাবে, ভেঙে যে এই ক্লোরিনের একটা পার্ট ক্লোরিন প্লাস একটা পার্ট ক্লোরিন মাইনাস হিসেবে কাজ করবে। যদি সে ক্লোরিন প্লাস আক্রমণ করে, তাহলে সে কি বলতো? সে নিজে যেহেতু প্লাস, তার মানে সে ইলেকট্রন আকর্ষী মানে ইলেকট্রোফিলিক। সে নিজে যেহেতু মাইনাস, তার মানে সে নিউক্লিয়াস আকর্ষী নিউক্লিওফিলিক। এভাবে কাজ করে। এবার ধরো ক্লোরিন ক্লোরিনে না যে আমরা যদি হাইড্রোজেন ক্লোরাইডে যাই, হাইড্রোজেন ক্লোরাইডে গেলে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস এই পার্টে পরিণত হয়। এ দেখো এ নিজে প্লাস মানে মাইনাসকে আকর্ষণ করে, মানে কি? এ ইলেকট্রোফাইল, এ কিন্তু নিউক্লিওফাইল। আচ্ছা, এখন যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড নিই, হাইড্রোজেন ব্রোমাইড নিলে এটা হাইড্রোজেন প্লাস এবং ব্রোমিন মাইনাস এরকম পার্টে রূপান্তর হয়। তো সবসময় তুমি যদি প্লাস মাইনাসে রূপান্তর করো, মানে বিষম ভাঙন দেখো, তাহলে তোমার ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বিক্রিয়াগুলা করতে সুবিধা হবে। এই অংশগুলো তোমার বুঝতে হবে, কারণ এরাই হচ্ছে তোমার আক্রমণকারী বিকারক। সাপোজ ধরো এছাড়াও আমাদের আরো অনেকগুলো আছে, যেমন ধরো HOBr, এইটা দেখে তুমি কনফিউজড হয়ে যাবে যে এখানে হবেটা কি। দেখো HO তে OH হচ্ছে ঋণাত্মক, OH কি? OH ঋণাত্মক। OH ঋণাত্মক হলে ব্রোমিন অটোমেটিক প্লাস হয়ে যায়। তারপরে দেখো HOCl, HOCl এ OH হচ্ছে ঋণাত্মক, তাহলে অটোমেটিক ক্লোরিন প্লাস হয়ে যায়। তাহলে ক্লোরিন যদি প্লাস হয়, এ কিন্তু তাহলে এখন ইলেকট্রোফাইল। ক্লোরিন প্লাস হলে ইলেকট্রোফাইল, এটা ইলেকট্রোফাইল, বাট এটা কিন্তু নিউক্লিওফাইল। সো এইভাবে আমাদের মনে রাখতে হবে। সেম ভাবে আমাদের শুধু এইটা না, আমরা হাইড্রোজেন সায়ানাইডের জন্য যদি দেখি, হাইড্রোজেন সায়ানাইডে হাইড্রোজেন প্লাস এবং সায়ানাইড মাইনাস এটা থাকে। আমরা যদি সালফিউরিক অ্যাসিডের জন্য দেখি,
H2SO4 সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন প্লাস HSO4 মাইনাস এই পার্টটা থাকে। আমরা যদি সোডিয়াম বাইসালফেট দেখি, সোডিয়াম বাইসালফেট এ এসে যখন বিক্রিয়া করবে সোডিয়াম প্লাস HSO4 মাইনাস এরকম পার্ট থাকে। তো এই যে যৌগগুলো আমরা এখানে নিচ্ছি, এই যে যৌগগুলো আমরা নিচ্ছি এখানে এভাবে ভাঙিয়ে নিলাম, এই ভাঙতে তুমি যদি একবার শিখে যাও তাহলে জৈব যৌগ তোমার জন্য ইজি হয়ে যাবে। আবার বলি, তুমি যদি একবার এভাবে ভাঙতে শিখে যাও জৈব যৌগ তোমার জন্য একদম পানির মতো ইজি হয়ে যাবে। তো তোমাকে আগে ভাঙতে শিখতে হবে যে এইটা ভেঙে এটা হয়, এটা ভেঙে এটা হয়, এটা ভেঙে এটা হয়। তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, এই পর্যন্ত ভাঙতে শিখছো কিনা, এই পর্যন্ত ভাঙতে শিখছো যে একটা প্লাস একটা মাইনাস, আর প্লাস হলে সে মাইনাসকে আকর্ষণ করে মানে ইলেকট্রোফাইল, আর মাইনাস হলে সে প্লাসকে আকর্ষণ করে মানে নিউক্লিওফাইল। এই কথাগুলো আমাদেরকে ভালো করে আত্মস্থ করতে হবে যে আচ্ছা এটা মানে এটা বুঝায়। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা সাবস্ট্রেট দেখলাম, আক্রমণকারী বিকারক দেখলাম, নিউক্লিওফাইল কারা দেখলাম, ইলেকট্রোফাইল কারা দেখলাম, এই অংশগুলা দেখলাম। এবার আমরা যেটা করব, আমরা ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া দেখব, মানে জুট বিক্রিয়ার একটা পার্ট যেটাকে আমরা বলতেছি ইলেকট্রোফাইল সংযোজন। ইলেকট্রোফাইল সংযোজন খেয়াল করো, আমরা দেখব হচ্ছে ইলেকট্রোফাইল সংযোজন, অর্থাৎ এখানে আমাদের ইলেকট্রোফাইল সংযোজন বা জুট হবে, মানে ইলেকট্রোফাইল যোগ হয়ে যাবে। ইলেকট্রোফাইল যোগ হয়ে যাওয়া মানে তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, মানে সে নিজে কি নিজে হচ্ছে প্লাস, নিজে হচ্ছে প্লাস। সো ইলেকট্রোফাইল সংযোজনে নিজে প্লাস, এই কথাটার মানে কি খেয়াল করো, আমরা যদি একটা কার্বন কার্বন দ্বিবন্ধন নিই, কারণ কি ইলেকট্রোফাইল দ্বিবন্ধনে ঘটে, তো CH3 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন। এটা কি, এটা হচ্ছে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন। এখন আমরা এখানে একটা ক্লোরিন সংযোজন করব, ক্লোরিন সংযোজন যদি আমি এখানে CCl4 দ্রবণের উপস্থিতিতে করি, CCl4 দ্রবণের কাজ হচ্ছে এই ক্লোরিনকে দুইটা পার্টে ভাগ করা, একটা প্লাস পার্ট একটা মাইনাস পার্ট, তো যেহেতু সে ইলেকট্রোফাইল তার মানে এই প্লাস পার্টটা ইলেকট্রোফাইল, এই প্লাস পার্টটা এখানে এসে অ্যাটাক করবে, এই প্লাস পার্টটা কি করবে, এখানে এসে অ্যাটাক করবে। তো প্লাস পার্টটা যখন এখানে এসে অ্যাটাক করবে, এখানে এসে অ্যাটাক করে কি করবে বেসিক্যালি খেয়াল করো, এখানে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। সো এই পাই বন্ডের যে ইলেকট্রন, এই পাই বন্ডের ইলেকট্রনের সাথে এসে বিক্রিয়া করবে, এই পাই বন্ডের ইলেকট্রনের সাথে এসে বিক্রিয়া করবে। তো পাই বন্ডের ইলেকট্রনের সাথে এসে যদি সে বিক্রিয়া করে, দেখো CH3 বন্ড CH বন্ড CH2, তো খেয়াল করো পাই বন্ডের যে ইলেকট্রন সেটা ধরো এখান থেকে ভেঙে এখানে চলে আসছে, তাহলে এই যে ইলেকট্রনটা এটা পাই বন্ডের ইলেকট্রন, আর অলরেডি এখানে প্লাস ছিল, তাহলে এই প্লাস মানে সে ইলেকট্রনটা নিতে পারে, তাহলে এই প্লাস ক্লোরিন এখানে এসে ধরলে আমাদের এখানে একটা সংযোজন বিক্রিয়া হয়ে গেল। কি ধরনের সংযোজন হলো, ইলেকট্রোফাইল সংযোজন। ভালো করে বুঝবা ইলেকট্রোফাইল মানে কি, দেখো এই CCl4 এর কাজ হচ্ছে এটাকে ভেঙে ফেলা, ভেঙে প্লাস মাইনাসে রূপান্তর করা, প্লাসে রূপান্তর করলে এই প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল, এই প্লাস যদি ইলেকট্রোফাইল হয়, এই ইলেকট্রোফাইলের কাজ হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করবে। সে ইলেকট্রন কোথায় পাবে, এখানে যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধনের যে ইলেকট্রন, এখানে যে পাই বন্ধন আছে, পাই বন্ধনের ইলেকট্রনকে সে গ্রহণ করলো, করে এখানে বন্ড ক্রিয়েট করে ফেললো। তাহলে আমাদের এখানে আরো একটা হাত আছে, সেই হাতটা খোলা আছে, সেই হাতে আরেকটা মাইনাস এসে বসে গেল। এভাবে আমরা কিন্তু সংযোজন করে ফেলতে পারলাম। এখানে যেই সংযোজনটা ঘটলো এই সংযোজনকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল সংযোজন। এই সংযোজনকে কি বলা হচ্ছে, ইলেকট্রোফাইল সংযোজন। এই বিক্রিয়াটা ঘটার জন্য অবশ্যই সূর্যালোকের অনুপস্থিতি থাকতে হবে, মানে সূর্যের আলো থাকা যাবে না, ইউভি রশ্মি এটা থাকা যাবে না। যদি ইউভি রশ্মি থাকে তখন এটা সংযোজন বিক্রিয়া না দিয়ে তোমার একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে নিয়ে প্রতিস্থাপন হয়ে যাবে, মানে বের হয়ে যাবে। তো ইউভি রশ্মির উপস্থিতিতে এই বিক্রিয়া হবে না, ঠিক আছে, এটা ইউভি রশ্মির অনুপস্থিতিতে হইতে হবে। তো এইটা একটা বিক্রিয়া যেটা আমাদের ঘুরে ফিরে অনেকবার আসে, ইউভি রশ্মির উপস্থিতিতে আসে, ইউভি রশ্মির অনুপস্থিতিতে আসে। যেই মেকানিজমটা আমরা আসলে বোঝার চেষ্টা করলাম যে ইলেকট্রোফাইল সংযোজনের মেকানিজমটা ঠিক কিভাবে ওয়ার্কআউট করে, ঠিক কিভাবে কাজ করে। সো আমরা এখানে ইলেকট্রোফাইল সংযোজনের মেকানিজমটা বোঝার চেষ্টা করলাম, বুঝতে পারছি কিনা। আরো একটা বুঝাই, বুঝলে তুমি ভালো করে বুঝবা। সাপোজ ধরো CH2 ডাবল বন্ড CH2, এইটার সাথে তুমি ব্রোমিন সংযোজন করবা Br2। এখন ব্রোমিন সংযোজন করলে এটাও তুমি CCl4 দ্রবণের উপস্থিতিতে করাও, CCl4 দ্রবণের উপস্থিতিতে করলে এই ব্রোমিনের দুইটা পার্ট তৈরি হয়ে যাবে। একটা পার্ট হবে হচ্ছে ব্রোমিন প্লাস আয়ন, আরেকটা পার্ট হবে হচ্ছে ব্রোমিন মাইনাস আয়ন। ব্রোমিন প্লাস আয়ন যেটা, এটা কি বলতো, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। এখন এই ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষণ করবে। ইলেকট্রন কোন ইলেকট্রনকে নিবে, এই পাই বন্ডের ইলেকট্রনকে নিবে, সো পাই বন্ডের ইলেকট্রনকে নেওয়ার জন্য প্রথমে কি করবে, CH2 বন্ড CH2। সো খেয়াল করো এদিকে এসে একটা হাত খুলে যাচ্ছে,
এদিকে একটা হাত খুলে গেলে সেই হাতে পাই বন্ডের ইলেকট্রন নেওয়ার জন্য ব্রোমিন বসে গেল, আরেকটা ব্রোমিন যার কাছে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন নিয়ে এই হাইড্রোজেনকে এসে বসাই দিলে কিন্তু এখানে আমাদের সংযোজন বিক্রিয়াটা ঘটে যাচ্ছে। সো এইভাবে আমরা কি পাচ্ছি, ইলেকট্রোফাইল সংযোজন পাচ্ছি। কি পাচ্ছি, ইলেকট্রোফাইল সংযোজন। তাহলে ইলেকট্রোফাইল কথাটা মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। কে করবে, যে নিজে পজিটিভ সে করবে। তাহলে এখানে মেইন খেলাটা খেলতেছে কিন্তু এই অংশটা, মেইন খেলাটা খেলতেছে কিন্তু এই প্লাসটা হচ্ছে মেইন খেলাটা খেলতেছে। এর উপর ডিপেন্ড করে আমরা নামকরণ করতেছি, এটার উপর ডিপেন্ড করে কি করতে আসছি, আমরা নামকরণ করতেছি। বুঝছো জিনিসটা? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে কমেন্টে লিখো ভাইয়া ইয়েস বুঝতে পারছি। ওকে, তো এই পর্যন্ত যদি আমরা বুঝি, ইলেকট্রোফাইল সংযোজন যদি আমরা বুঝি, এরপরে আসো আমাদের এই ইলেকট্রোফাইল সংযোজনের দুইটা ক্যাটাগরি আছে। দুইটা ক্যাটাগরি আমাদের ভালো করে বুঝতে হবে। দুইটা ক্যাটাগরির ভিতরে দেখো আমাদের বলবে যে প্রতিসম জৈব যৌগ, হ্যাঁ প্রতিসম জৈব যৌগ বা প্রতিসম অ্যালকিন, যেহেতু আমরা এখানে করতেছি মানে হচ্ছে যে তোমার সংযোজন করতেছে, সংযোজন অ্যালকিনই বেশি দেয়, তো আমরা এখানে প্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক এটার একটা বিক্রিয়া করব, অপ্রতিসম বিকারক এইটার একটা বিক্রিয়া করব। ঠিক আছে, আমাদের আরেকটা পার্ট হবে সেটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক। আরেকটা পার্ট হচ্ছে অপ্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক, দুইটা পার্ট। তো অপ্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক আর অপ্রতিসম অ্যালকিন প্লাস প্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক, এই হচ্ছে আমাদের দুইটা পার্ট। এই দুইটা পার্টে আমরা বিক্রিয়া দেখব। এখন দেখো আমরা প্রথম পার্টে যদি যাই, বলছে প্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক। প্রতিসম অ্যালকিন কথাটার মানে কি? প্রতিসম অ্যালকিন কথাটার মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন। এই অ্যালকিনের ঠিক মাঝ বরাবর তুমি যদি একটু ভাঙার ট্রাই করো, দেখো তো এই বরাবর তুমি যদি ভাঙার ট্রাই করো, এই অংশ আর এই অংশ দুইটা প্রতিসম না, এটাকে বলে প্রতিসম। তো এই যে অ্যালকিনটা এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন। ডাবল বন্ডের এই সাইডেও যেইটুকু থাকবে এই সাইডেও সেইটুকু থাকবে। ডাবল বন্ডের এই সাইডে যদি সমান থাকে তখন সেটাকে বলে প্রতিসম অ্যালকিন। তো এটা হচ্ছে একটা প্রতিসম অ্যালকিন। এর সাথে আমরা অপ্রতিসম বিকারক যখন নিব, দেখো হাইড্রোজেন ব্রোমাইড নিলে এটা একটা অপ্রতিসম বিকারক। হাইড্রোজেন ব্রোমাইড নিলে এটা কি, এটা একটা অপ্রতিসম বিকারক। তো প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক এই যে পার্ট, এই পার্টটা যখন তুমি বিক্রিয়া করাবা, এই পার্টটা বিক্রিয়া করালে কি ঘটবে? বিক্রিয়াতে খুব সিম্পল বিক্রিয়া ঘটবে। দেখো খুব সিম্পল বিক্রিয়া ঘটবে। সিম্পল বিক্রিয়া কি? এই কার্বন ডাবল বন্ডের খেয়াল করো, আমাদের যে পাই বন্ড, সেই পাই বন্ড ভেঙে যে এদিকে হাত খুলে যাবে। এই পাই ইলেকট্রন যেটা আছে, এই পাই ইলেকট্রন আমার এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে প্লাস পার্ট, একটা হচ্ছে মাইনাস পার্ট। তো প্লাস পার্ট মানে হচ্ছে সেই ইলেকট্রোফাইল। এই প্লাস পার্ট ইলেকট্রোফাইল হওয়ায় এই ইলেকট্রোফাইল তোমার এই ইলেকট্রনের কাছে এসে বসে যাবে, আর বাকি মাইনাস পার্ট এই সাইডে এসে বসবে। এইভাবে দেখো আমার এখানে সংযোজন বিক্রিয়াটা ঘটে গেল। এভাবে আমাদের কি হলো? সংযোজন বিক্রিয়াটা ঘটে গেল। তো এখানে আমরা যখন প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক নিব, সিম্পল ওয়েতে এইভাবে আমাদের সংযোজন বিক্রিয়া ঘটবে এবং আমরা একটা প্রোডাক্ট পেয়ে যাব। তাহলে এই প্রোডাক্টটা আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু যখন আমরা অপ্রতিসম অ্যালকিন নিব, অপ্রতিসম অ্যালকিন মানে হচ্ছে খেয়াল করো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এইবার তুমি যদি খেয়াল করো, এবার দেখো মাঝখান থেকে যখন তুমি ভাঙবা, এক সাইড বড় এক সাইড ছোট। তাহলে এখন যে অ্যালকিনটা পাইছো, কার্বন ডাবল বন্ড পাইছো, এটা প্রতিসম না অপ্রতিসম? উত্তর হচ্ছে এইটা হচ্ছে আমাদের অপ্রতিসম। এই অপ্রতিসম অ্যালকিনের সাথে তুমি যদি এখন অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ক্লোরাইড নাও, এবার বলবো ভাই হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এটাকে অপ্রতিসম কেন বলতেছেন? দেখো হাইড্রোজেনের আকার অনেক ছোট আর ব্রোমিনের আকার অনেক বড়, মাঝখান থেকে ভাঙলে অনেক বড়র সাথে অনেক ছোট হয়, মানে একটা অ্যাটটুক হয় আর একটা অ্যাটটুক হয়, দুইটা মিলে এই জায়গায় অপ্রতিসম হয়, প্রতিসম হয় না। ঠিক আছে, তো হাইড্রোজেন ক্লোরাইড এটাও হচ্ছে অপ্রতিসম। তো অপ্রতিসম এই বিকারকের সাথে অপ্রতিসম অ্যালকিন যখন বিক্রিয়া করাবা, সেম ভাবে বিক্রিয়ার সময় কি ঘটবে? এই জায়গার যেই পাই বন্ডটা এখানে চলে আসবে। তাহলে এটা একটা পাই ইলেকট্রন। এখন এই পাই ইলেকট্রনের সাথে বসবে কে? দেখো এখানে হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাস, তাহলে অবশ্যই এটা ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল হলে ইলেকট্রোফাইল ইলেকট্রনের কাছে যে বসবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পাই বন্ড ভেঙে এদিকেও আসতে পারতো, এদিকেও আসতে পারতো, এদিকেই কেন গেল? দেখো এই জায়গাতে আমাদের একটা নিয়ম আছে, নিয়মটার নাম হচ্ছে মার্কোনিকভ। এই জায়গাতে বিজ্ঞানী মার্কোনিকভ একটা নিয়ম দিছে,
মার্কনিকভ বলতেছে যে তেলা মাথায় তেল দাও। কি বলছে? তেলা মাথায় তেল দাও, তেলা মাথায় তেল দাও, মানে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন দাও, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন দাও। মানে ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন বেশি আছে হাইড্রোজেন দাও, ব্যাপারটা এরকম না। যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেই জায়গাতে আমার পাই ইলেকট্রনটা যাবে, যেখানে হাইড্রোজেন বেশি থাকবে ওখানেই আমার পাই ইলেকট্রনটা যাবে, আর ওখানে আমি প্লাস চার্জ দিব। কারণ কি? এটা ইলেকট্রোফাইল বিক্রিয়া, প্লাস চার্জ ইলেকট্রোফাইল বিক্রিয়ায় অংশ নিবে, প্লাস চার্জ ইলেকট্রোফাইলের প্রতি আকর্ষণ করবে। তাহলে যে প্লাস চার্জ সে কোথায় যাবে? যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যাবে। তার মানে তেলা মাথায় তেল দেওয়া মানে হচ্ছে হাইড্রোজেন যেখানে বেশি আছে সেখানে হাইড্রোজেন দাও। প্রথম কথা, হাইড্রোজেন যেখানে বেশি আছে সেখানে হাইড্রোজেন দাও। যদি এভাবে না বুঝো তাহলে হাইড্রোজেন যেখানে বেশি আছে সেখানে প্লাস চার্জ দাও। কথাটা কি? যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস চার্জ দাও। তাহলে এখানে আমি হাইড্রোজেন বেশি দেখতে পাচ্ছি এখানে, তাহলে আমার বিক্রিয়া শেষে CH3 CH বন্ড CH2, এখানে হাইড্রোজেন বেশি আছে, এখানে আমরা হাইড্রোজেন বসালাম, এখানে হাইড্রোজেন কম আসে, এখানে আমরা ক্লোরিন বসালাম। এইভাবে আমরা দেখো ডিস্ট্রিবিউট করে ফেলছি। এই যে ডিস্ট্রিবিউশন করলাম, এই ডিস্ট্রিবিউশনে আমাদের 90% যৌগ এই ফর্মুলা ফলো করবে, আর 10% যৌগ উল্টা ফর্মুলা ফলো করবে। উল্টা ফর্মুলা মানে কি? যেখানে হাইড্রোজেন কম আছে ওখানে প্লাস চার্জ আসবে। তাহলে হাইড্রোজেন কম যেটা আছে এখানে প্লাস চার্জ দিলে তাহলে আমাদের যৌগটা কি উৎপন্ন হচ্ছে? যৌগটা উৎপন্ন হচ্ছে দেখো CH3 বন্ড CH, এখানে হাইড্রোজেন কম আছে, এখানে প্লাস চার্জ মানে কি? হাইড্রোজেন। আর এখানে CH2, এখানে হাইড্রোজেন বেশি আছে, এখানে ক্লোরিন। তাহলে এইটা আরেকটা যৌগ যেটার পরিমাণ 10%। তাহলে এইটা বুঝতে পারলাম কিনা? তো এইটা হচ্ছে আমার মার্কনিকভ নিয়ম। তো মার্কনিকভ নিয়ম অনুযায়ী আমি যদি একটু দেখার চেষ্টা করি, মার্কনিকভ নিয়ম অনুযায়ী যে কোনো একটা যৌগ, ধরো CH3 ডাবল বন্ড CH বন্ড CH2, এই যৌগের সাথে যদি আমি এখন হাইড্রোজেন ব্রোমাইড যোগ করি, হ্যাঁ, তো হাইড্রোজেন ব্রোমাইড যোগ করলে এই বিক্রিয়া শেষে আমার দুইটা প্রোডাক্ট তৈরি হয়। মার্কনিকভ নিয়ম অনুসারে দুইটা প্রোডাক্ট তৈরি হয়। মার্কনিকভ নিয়ম অনুসারে দুইটা প্রোডাক্ট কি? একটা যায় 90%-এর ঘরে, আর একটা যায় 10%-এর ঘরে। সো 90%-এর ঘরে কি যাবে? দেখো এই জায়গায় হাইড্রোজেন বেশি আছে, তাহলে এখানে প্লাস চার্জ যাবে। প্লাস চার্জ কে? প্লাস চার্জ হচ্ছে হাইড্রোজেন, আর ব্রোমিন হচ্ছে মাইনাস। তাহলে 90% প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্রথমে CH3 নিব, তারপর CH নিব, বন্ড CH2 নিব। এই CH2-র এই হাতে কে যাবে বলতো? প্লাস চার্জ। প্লাস চার্জ গেলে হাইড্রোজেন, আর এখানে কে যাবে? ব্রোমিন। ঠিক আছে। আর 10%-এর ক্ষেত্রে উল্টা। উল্টা মানে কি? আমরা CH3 নিলাম, CH নিলাম, বন্ড CH2 নিলাম, এদিকে একটা হাত খুললো, এদিকে একটা হাত খুললো। যেখানে হাইড্রোজেন বেশি আছে, যেখানে হাইড্রোজেন কম আছে ওখানে যাবে প্লাস চার্জ। হাইড্রোজেন কম আছে তাহলে ওখানে প্লাস চার্জ গেলে এখানে যাবে হাইড্রোজেন, এখানে যাবে তোমার ব্রোমিন। তাহলে এটা হচ্ছে 10%। তাহলে এইটা কি? এটা হচ্ছে মার্কনিকভ নিয়ম অনুসারে করা। এবার আমি তোমাকে যদি বলি, ঠিক আছে ভাই এটা তো বুঝলাম, এখন আমাকে এটা করে দেখাও তো। CH3 CH ডাবল বন্ড CH2 এর সাথে HOBr এইটা করে দেখাও তো। এবার বলবা ভাই এবার তো পারি না, কেমনে পারবো? এবার তো হবে না। দেখো মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু এতক্ষণ ট্রিক বলেই দিছি যে যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে কি দিবা? প্লাস চার্জ দিবা। তো এখানে HOBr এর OH হচ্ছে মাইনাস চার্জ আর ব্রোমিন হচ্ছে প্লাস চার্জ। তাহলে 90% প্রোডাক্টের ক্ষেত্রে যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে ব্রোমিন আসবে, আর 10% প্রোডাক্টের ক্ষেত্রে যেখানে হাইড্রোজেন কম আছে ওখানে ব্রোমিন আসবে। তাহলে এখানে আমাদের মেইনলি প্লাস চার্জ হচ্ছে ব্রোমিন। তাহলে আমরা যখন এখান থেকে প্রোডাক্ট তৈরি করব, প্রোডাক্ট তৈরি করার সময় 90% প্রোডাক্ট কারা? দেখো CH3 CH CH2, 90%-এর ক্ষেত্রে ব্রোমিন যেহেতু প্লাস, এখানে ব্রোমিন আর এখানে যাবে কে? OH। আর 10%-এর ক্ষেত্রে উল্টা। তাহলে 10%-এর ক্ষেত্রে কি উল্টা যাবে? CH3 CH2, এখানে কে যাবে? এখানে OH, আর এখানে যাবে হচ্ছে Br। তাহলে ব্রোমিন এবং OH এগুলার প্লাস এবং মাইনাস এভাবে তোমাকে কি করতে হবে? সেপারেট করতে হবে। HOBr। তো আমি এই যে শুরুতেই দেখাইছিলাম না যে বিকারক যারা আছে তারা কিভাবে প্লাস এবং মাইনাসে বিভক্ত হয়। প্লাস এবং মাইনাসে বিভক্ত করতে পারলে তুমি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুইটাকে আলাদা করে ফেলতে পারবা। যখন তুমি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুইটাকে আলাদা করে ফেলতে পারবা তখন তোমার জন্য এই জিনিসপত্রগুলো পড়া ইজি হবে। তোমার জন্য কি হবে? এই জিনিসপত্রগুলো পড়া ইজি হবে। সো মজা পাইছো কিনা? জিনিসটা সুন্দর না? সুন্দর জিনিস। সো এইভাবে তুমি কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবা। তোমার জন্য এই জিনিসপত্রগুলো দেখা ইজি হবে, পড়া ইজি হবে। সো এটা খুব চমৎকার একটা জিনিস যেটা আমরা মার্কনিকভ, এন্টি মার্কনিকভ এখান থেকে সুন্দর মতো শিখে ফেললাম।
পারবো কিনা? এখন থেকে আমরা এই জিনিসপত্রগুলো আশা করি পারবো। মার্কোনিকভ অ্যান্টিমার্কোনিকভ কিভাবে হয় সেটা পারবো। এবার দেখো মার্কোনিকভের বিপরীত নিয়ম আছে। মার্কোনিকভের বিপরীত নিয়মকে বলা হয় বিপরীত মার্কোনিকভ। মার্কোনিকভের বিপরীত নিয়মকে বলা হয় বিপরীত মার্কোনিকভ। বিপরীত মার্কোনিকভ যেইটাকে আবার বলে খারাসের নীতি। খারাসের নীতি। সো বিপরীত মার্কোনিকভ বা খারাসের নীতি, এটা ব্যাপারটা কি? দেখো যখনই আমরা এই সেম বিক্রিয়াটাই CH3 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2 এই বিক্রিয়াটাই আমরা যদি শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের সাথে অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করাই এবং আমরা যদি পারক্সাইডের জৈব পারক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটি করাই, কিসের উপস্থিতিতে? জৈব পারক্সাইডের উপস্থিতিতে, ROOR জৈব পারক্সাইড। সো জৈব পারক্সাইডের উপস্থিতিতে আমরা যদি এই বিক্রিয়াটি করাই তখন আমাদের এই বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ ঠিক উল্টা হয়ে যায়। উল্টা কি? দেখো এই জায়গাতে হাইড্রোজেন ব্রোমাইডে এইটা প্লাস এইটা মাইনাস ছিল, তাহলে হিসাব অনুযায়ী এই প্লাসটা আসার কথা এখানে, বাট এইটা আসে না, এই প্লাসটা চলে যায় যেখানে কম সেখানে। সো যেখানে কম সেখানে গেলে CH3 CH বন্ড এখানে হাইড্রোজেন আসে, CH2 এখানে আসে Br এবং এই প্রোডাক্টের পরিমাণ 99%। তাহলে উল্টা প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট যেটা সেটা উল্টাটা আসে হচ্ছে 99% জৈব পারক্সাইডের উপস্থিতিতে। জৈব পারক্সাইডের উপস্থিতিতে খুবই ইম্পর্টেন্ট। এই মার্কোনিকভ অ্যান্টিমার্কোনিকভ থেকে বোর্ড পরীক্ষায় সিকিউ আসে, প্রচুর পরিমাণে সিকিউ আসে। সো এটা ভালো করে শিখে রাখতে হবে যাতে এখান থেকে কোনোভাবে ভুল না হয় তোমার। হ্যাঁ, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। সো মার্কোনিকভ অ্যান্টিমার্কোনিকভ তোমার জন্য শেখাটা হচ্ছে মাস্ট, পুরা মাস্ট। সো আশা করি এটা তুমি ভালো করে শিখে নিবা। তাহলে এখানে 1% যেই প্রোডাক্ট সেটা কি? সেটা স্বাভাবিক প্রোডাক্ট যেটা মার্কোনিকভের নিয়ম অনুসারে হয়। সো মার্কোনিকভের নিয়ম অনুসারে হলে যেখানে হাইড্রোজেন বেশি আছে এখানে হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন কম আছে এখানে ব্রোমিন। তাহলে এটা হচ্ছে মার্কোনিকভ, এটা অ্যান্টিমার্কোনিকভ। অ্যান্টিমার্কোনিকভের নিয়ম অনুসারে প্রোডাক্টটা উল্টায় যায়, 99% প্রোডাক্ট আসে। এটাকে বলা হচ্ছে খারাসের নীতি। কি বলে? এটাকে বলা হচ্ছে খারাসের নীতি। তো এখানে আমরা মার্কোনিকভ যে নিয়মটা শিখলাম, বেসিক্যালি মার্কোনিকভ নিয়ম কিন্তু আমাদের ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া ঘটছে। কি ঘটছে? ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। সো এই ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়াতে আমরা আরো অনেক ধরনের সংযোজন দেখতে পারি। দেখো তো, আমরা যদি এই ধরনের সংযোজন দেখি, সাপোজ ধরো তোমার কাছে বলে দিচ্ছে CH3 CH2 বন্ড C ডাবল বন্ড CH2, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ধরো একটা অপ্রতিসম অ্যালকিন, এর সাথে আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করলাম। এবার বলো তো এই সালফিউরিক অ্যাসিড যোগ করলে আমাদের এই বিক্রিয়াটাতে কি উৎপাদে পরিণত হবে? এই বিক্রিয়াটাতে দেখো, যখনই তুমি এই ধরনের বিক্রিয়া করবা সব সময় এই ধরনের বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ার মাধ্যমেই ঘটবে। এই জায়গায় আমার মেইন বিক্রিয়া ঘটবে এবং এই বিক্রিয়া ঘটবে হচ্ছে মার্কোনিকভ নীতিতে। এই বিক্রিয়া কিসে ঘটবে? মার্কোনিকভ নীতিতে ঘটবে। মার্কোনিকভ নীতিতে ঘটবে। তো এটা যদি মার্কোনিকভ নীতিতে ঘটে এবং সেম এই বিক্রিয়ার হচ্ছে ওই নিয়মেই ঘটে, তাহলে আমরা কিভাবে করব? খুব সিম্পল। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের এখানে এই HSO4 এটা দুইটা পার্ট আছে, H প্লাস H2SO4, H প্লাস আর HSO4 মাইনাস, দুইটা পার্ট। তো H প্লাস যেটা সেটা আমাদের পজিটিভ সাইড। তো পজিটিভ প্লাসটা আমাদের কোথায় যাবে? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যাবে। তো আমরা যদি এখানে ভাঙি CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড CH2, ঠিক আছে? বন্ড CH2। এবার দেখো বন্ড CH2, এবার দেখো এখানে যদি আমার হাইড্রোজেন আসে তাহলে এই যে এই হাতে কে বসবে? হাইড্রোজেন বসবে। কারণ কি? হাইড্রোজেন প্লাস। আর বাকি অন্য হাত যেটা খোলা আছে সেখানে কে বসবে? HSO4 মাইনাস বসবে। HSO4 মাইনাস বসে গেল, HSO4 মাইনাস। তাহলে বুঝলাম কিনা এটা কিভাবে হলো? এটা বুঝলাম কিনা? HSO4 মাইনাস। এবার দেখো এই অংশ যেটা আছে এই অংশটা পাইছি। এখন যদি আমি এইটাকে আর্দ্র বিশ্লেষণ করি, হ্যাঁ, এইরকম ফরম্যাটে তো আর জৈব যৌগ থাকতে পারে না। তো এখানে আর্দ্র বিশ্লেষণ করলে এই হাইড্রোজেন এখানে চলে যাবে আর OH এখানে প্রতিস্থাপিত হবে। তো হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এখান থেকে সালফিউরিক অ্যাসিড আলাদা হয়ে যায় আর OH এখানে বসে যায়। বসে গেলে CH3 বন্ড CH2 বন্ড CH, এখানে OH বসে আর শেষে যে CH3 হয়। তাহলে দেখো আলটিমেটলি আমরা এখান থেকে একটা অ্যালকোহল প্রস্তুত করি। তাহলে এখানে আমরা প্রথমে একটা অপ্রতিসম অ্যালকিন নিছি,
সেই অপ্রতিসম অ্যালকিনকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা বিক্রিয়া করাইছি। সেই বিক্রিয়া এখানে আমার বিক্রিয়া করলো, করার পর মার্কোনিকম নীতি অনুসারে একটা ফর্মেটে আসলো, তারপরে সেটাকে আদ্র বিশ্লেষণ করলে সে আবার অ্যালকোহলে রূপান্তর হয়ে গেল। সো আমরা এই ধরনের বিক্রিয়াগুলা যদি আমাদের পরীক্ষায় আসে পারবো কিনা, এই ধরনের বিক্রিয়াগুলা যদি আমাদের পরীক্ষায় আসে পারতে হবে, ঠিক আছে। সো আমাদের এই যে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়াগুলো কোথায় ঘটে? কার্বন কার্বন দ্বিবন্ধন বা অ্যালকিনে ঘটে। তো কার্বন কার্বন দ্বিবন্ধন বা অ্যালকিনে আমরা এই ধরনের ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়াগুলো দেখতে পেলাম। এখন এই ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়াগুলোর ভিতরে আরেকটা সংযোজন বিক্রিয়া, সেটা খুবই পপুলার এবং পরীক্ষায় সিকিউতে খুব আসে, সেটা হচ্ছে ওজোনীকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া? ওজোনীকরণ বিক্রিয়া। ওজোনীকরণ বিক্রিয়া। তো ওজোনীকরণ বিক্রিয়াও একটা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া এবং এই ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়াটা ঘটবে তোমার অ্যালকিনে। অ্যালকিন অ্যালকাইন দুইটাতেই ঘটে, ওজোনীকরণ বিক্রিয়া দুইটাতেই ঘটে। আমার কার্বন কার্বন দ্বিবন্ধনেও ঘটে, কার্বন কার্বন ত্রিবন্ধনেও ঘটে, দুই জায়গাতেই ঘটে। তাহলে ওজোনীকরণ বিক্রিয়া যদি দুই জায়গাতেই ঘটে, আমরা প্রথমে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধনে দেখব। তো খেয়াল করো, আমরা যদি CH2 CH3 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2 এই যৌগটা নিই এবং এই যৌগে ওজোনীকরণ করি, তো ওজোনীকরণের জন্য আমাদের প্রথমে O3 ওজন যৌগ যোগ করতে হয়। ওজোনীকরণের জন্য আমরা প্রথমে O3 ওজন যৌগ যোগ করি। O3 ওজন যদি আমরা এখানে যোগ করি, খেয়াল করো, O3 ওজন যদি আমরা এখানে যোগ করি, তাহলে এই জায়গায় যে মেইন অংশ, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, খেয়াল করো, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বন কার্বন ডাবল বন্ডের এই যে অংশটা, এই অংশটা ওজোনাইড গঠন করে। এই অংশটা কি করে? ওজোনাইড গঠন করে। একটু দেখার চেষ্টা করি। কার্বন কার্বন ডাবল বন্ডের প্রথমে CH3 নিলা, তারপরে দেখো কার্বন নিলা, কার্বন নিছো, এবার এই ওজোনাইড যেখানে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড ভেঙে যে এখানে নিচে একটা অক্সিজেন বসে, এই ডাবল বন্ড ভেঙে যে নিচে একটা অক্সিজেন বসে, আর বাকি দুই হাতের উপরের দিকে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন বসে, আর মাঝখানে দেখো ব্রিজিং করে। এই যে ওজনের তিনটা অক্সিজেন না, তিনটা অক্সিজেন কোথায় কি হবে খেয়াল করো, এই কার্বন কার্বন ডাবল বন্ড ছিল না, এই কার্বন কার্বন ডাবল বন্ডের কার্বন কার্বন থেকে যাবে, উপরের দিকে একটা ঘরের মতো অক্সিজেন এভাবে বসবে, আর নিচের দিকে এরকম একটা চাকার মতো অক্সিজেন, নিচের দিকে চাকার মতো অক্সিজেন, মাঝখানে ব্রিজ হয়ে যাবে। এইভাবে আমাদের ওজোনাইডটা গঠন হয়। কি হলো? এই যৌগ থেকে আমরা এই যৌগতে কনভার্ট করলাম, ওজোনাইড গঠন হয়। তো ওই জায়গায় আমাদের সেম ওজোনাইড গঠন হয়েছে। সো এই ওজোনাইড গঠনের সময় বাকি এখানে একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন বসে আছে, এখানে আমাদের দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেন অলরেডি আছে। তো এই যে যৌগটা মাঝখানে গঠন করলো O3 যোগ করার পরে, এইটাকে বলে হচ্ছে ওজোনাইড যৌগ। হ্যাঁ, কি বলে? ওজোনাইড। তো ওজোনালাইসিসে মাঝখানে ওজোনাইড একটা স্টেট গঠন হয়, এইটা হচ্ছে আমাদের সেই ওজোনাইড স্টেট। ওজোনালাইসিসে মাঝখানে একটা ওজোনাইড স্টেট গঠন হয়, এইটা হচ্ছে আমাদের সেই ওজোনাইড স্টেট। তো ওজোনাইড স্টেট আমরা এখন তৈরি করে রাখছি। এখন ওজোনাইড স্টেটের পর এখন যদি আমরা এখানে খেয়াল করো, এখানে যদি আমরা জিঙ্ক নিই, এখানে যদি আমরা জিঙ্ক নিই, তাহলে এই জিঙ্ক এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এই জিঙ্ক এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড গঠন করে। এই জিঙ্ক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড গঠন করে। যখনই এই জিঙ্ক এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড গঠন করবে, অটোমেটিক এই বন্ড ভেঙে যাওয়ার সাথে সাথে টোটাল এই পোর্শনটা ভেঙে যাবে। তো টোটাল এই পোর্শনটা যেমন ভেঙে যাবে, টোটাল এই পোর্শনটাও ভেঙে যাবে। সো টোটাল এই দুইটা পোর্শন যদি ভেঙে যায়, এই পোর্শনটা ভেঙে যে দেখো এই টোটাল মিলে একটা যৌগ গঠন করবে, CH3 CHO একটা যৌগ গঠন করবে, এই টোটাল মিলে একটা যৌগ গঠন করবে HCHO। তাহলে এখান থেকে পরবর্তী স্টেজে জিঙ্ক দিয়ে আমরা ভেঙে ফেলে কি তৈরি করতেছি? জিঙ্ক দিয়ে আমরা ভেঙে ফেলে জিঙ্কের সাথে সাথে আমরা এখানে আদ্র বিশ্লেষণও করবো। হ্যাঁ, জিঙ্কের সাথে সাথে আমরা এখানে আদ্র বিশ্লেষণও করবো। সো জিঙ্ক দিয়ে আমরা এখানে ভেঙে ফেলে CH3 CHO এবং HCHO তৈরি করতেছি। এবার বলবা ভাইয়া এখানে আমি ভেঙে ফেললাম, জিঙ্কটা কেন দিলাম? জিঙ্ক দিয়ে আমি এই একটা অক্সিজেনকে কেন আলাদা করলাম? যদি আমি এই জিঙ্ক দিয়ে একটা অক্সিজেনকে আলাদা না করতাম, তাহলে এই একটা সিঙ্গেল অক্সিজেন যেটা ছিল না, এই সিঙ্গেল অক্সিজেন যেটা ছিল না, এটা জায়মান অক্সিজেন তৈরি হয়ে যেত। এই জায়মান অক্সিজেনের কাজ হইতো পরবর্তীতে এই অ্যালডিহাইডকে জারণ করা। তো পরবর্তীতে এই জায়মান অক্সিজেন এই অ্যালডিহাইডকে জারণ করে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করে দিত। এই জায়মান অক্সিজেন এই অ্যালডিহাইডকে জারণ করে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করে দিত। তাহলে জিঙ্কের অনুপস্থিতিতে এই দুইটা, খেয়াল করো, জিঙ্কের অনুপস্থিতিতে খেয়াল করো, অনুপস্থিতি, জিঙ্কের যদি অনুপস্থিতি থাকতো, তাহলে এই যে জিনিসটা CH3 CHO এই পার্টটার সাথে আমার জায়মান অক্সিজেন কাজ করে CH3 COOH তৈরি করতো।
তার মানে আমরা কাঙ্ক্ষিত ফলাফল অ্যালডিহাইড না পেয়ে অ্যাসিড পাইতাম। আবার জিঙ্কের অনুপস্থিতিতে HCHO যে পার্টটা আছে, এই HCHO পার্টটা এর সাথে জায়মান অক্সিজেন বিক্রিয়া করে HCOOH এইটাতে রূপান্তর হয়ে যেত। এটাও আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসতে দিত না। তাহলে কি হয়ে যেত, এই যে অ্যাসিডে রূপান্তর হয়ে যেত। তাহলে এখানে আমাদের জিঙ্ক একটা খুব বড় কাজ করতেছে। কি করতেছে? জিঙ্কের কাজ হচ্ছে এখানে জারণ রোধ করা। ওই যে জায়মান অক্সিজেন যেটা আছে, ওই জায়মান অক্সিজেন দিয়ে জারণটা রোধ করা। এই যে যৌগটা তৈরি করলাম এইটাকে বলে হচ্ছে ওজোনালাইসিস। ওজোনালাইসিস মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে ওজোনালাইসিস করা। তো এখানে খেয়াল করো, ওজোনালাইসিস যে বিক্রিয়া, ওজোনালাইসিস বিক্রিয়াতে আমরা এই যে ওজোনাইড যৌগ ব্যবহার করছি বা ওজোন ব্যবহার করছি, এইটা দিয়ে আমরা আরো একটা কাজ করি, সেটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান শনাক্তকরণ করি। এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান শনাক্তকরণ করি। অবস্থান কি করি? শনাক্তকরণ, মানে কার্বন কার্বন দ্বিবন্ধন ঠিক কোথায় আছে অবস্থিত সেটা আমরা শনাক্তকরণ করি এইটার মাধ্যমে। বুঝতে পারছো? তাহলে আমরা কি করলাম? ওজোনালাইসিস করলাম। আমরা এখানে ওজোন বিক্রিয়া O3 দিয়ে করলাম, করে আমরা এই যৌগটা পাইলাম, এই অংশ পাইলাম। তো আমরা ওজোনালাইসিসে আরো একটা দুইটা বিক্রিয়া দেখি, তাহলে আমাদের ক্লিয়ারিটি আরো বাড়বে। সাপোজ ধরো আমরা এখানে একটা যৌগ নিলাম CH3 বন্ড C ডাবল বন্ড C, এখানে দেখো CH3 আছে, এখানে আমাদের CH2CH3 আছে, কঠিন করে নিচ্ছি, হ্যাঁ, আর এখানে আমাদের CH3 আছে। এই হচ্ছে আমাদের একটা যৌগ। এই যৌগটাকে যদি আমি এখন ওজোনালাইসিস করি, O3 করি, তাহলে কি তৈরি হবে? প্রথমে আমাদের ওজোনাইড যৌগ গঠন করবে। ওজোনাইড যৌগ গঠন করা মানে হচ্ছে আমাকে ফোকাস করতে হবে এই কার্বন কার্বন ডাবল বন্ডে। তো আমি প্রথমেই কার্বন কার্বন ডাবল বন্ডে এসে ফোকাস করি, কার্বন কার্বন ডাবল বন্ড। তো O3 এই ওজোন যেটা আছে, এই ওজোন এখন ওই জায়গায় ওজোনাইড গঠন করবে। তো ওজোনাইড গঠনের জন্য উপরের দিকে অক্সিজেন অক্সিজেন হাত গঠন করে, নিচে একটা অক্সিজেন দাঁড়ায়, নিচে একটা অক্সিজেন দাঁড়ায়, তাদের মাঝখানে এভাবে বন্ড ক্রিয়েট হয়। তো এখনো এই কার্বনের দুই হাত আছে, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত। বাকি হাতগুলো কি আছে দেখো তো? এই সাইডের হাতে CH2CH3, দেখো CH2CH3 একটা পার্ট আছে, আরেকটা পার্ট আছে দেখো CH3, দুইটা পার্ট। এই সাইডের দুইটা পার্ট দেখো, একটা CH3 দুইটা পার্ট আছে। তো এই সাইডের পার্টটা CH3, এই সাইডের পার্টটা CH3, দুইটা পার্ট আছে। তাহলে দেখো এই যে টোটাল যৌগটা ওজোনীকরণের মাধ্যমে এখানে আমাদের ওজোনাইড যৌগ গঠন করলো না? ওজোনীকরণের মাধ্যমে আমাদের এখানে ওজোনাইড যৌগ গঠন করলো। এই যে ওজোনাইড যৌগ গঠন করলো, এখন এই ওজোনাইড যৌগকে আমি তারপরের স্টেজে ভাঙবো। এর সাথে কি করব? জিঙ্ক দিব এবং পানি দিব, দিয়ে আমি ভাঙবো। তো জিঙ্ক দিলে এই জিঙ্ক এই অক্সিজেনকে নিয়ে আমাদের প্রথমেই গঠন করবে জিঙ্ক অক্সাইড। যখন জিঙ্ক অক্সাইড গঠন করবে তখন এই পোর্শনটা ভেঙে যাবে আর এই পোর্শনটা ভেঙে যাবে। তো এই পোর্শনটা ভেঙে গেলে খেয়াল করো, এই পোর্শনটা ভেঙে গেলে CH3 একটা পোর্শন তৈরি হবে। তাহলে দেখো তৈরি হচ্ছে CH3 একটা পোর্শন। ওকে, একটা পোর্শন পেয়ে গেলাম আমরা। এবার দেখো আরেকটা পোর্শন যদি ভেঙে যায়, CH3 আরেকটা পোর্শন তৈরি হচ্ছে। দেখো CH3 কি তৈরি হচ্ছে? CH3 আরেকটা পোর্শন তৈরি হচ্ছে। তাহলে এটা আরেকটা পোর্শন। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, ভাইয়া যদি এখানে আমি জিঙ্ক না দিতাম তাহলে কি ঘটতো? জিঙ্ক না দিলে এই অক্সিজেন, জার্মান অক্সিজেন এসে এই কিটোনকে বিক্রিয়া করাইতো, করে এই কিটোনকে ভেঙে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করতো। কিটোন একটি শক্তিশালী যৌগ, ফলে একে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করতে গেলে তোমার অনেক উচ্চ তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে তোমার জার্মান অক্সিজেন থাকতে হয়। ক্রোমিক অ্যাসিড টাইপের যৌগ থেকে জার্মান অক্সিজেন তৈরি করতে হয়, তারপর এটা ভাঙতে পারে। ঠিক আছে, এটা আলাদা নিয়ম আছে। পপফস রুল না কি জানি একটা বলে, পপফস রুল, হ্যাঁ, একটা রুল আছে আলাদা কিটোনকে ভাঙার জন্য। তাহলে এইটা হচ্ছে আমাদের কি হলো, আমাদের এখানে ওজোনাইডের মাধ্যমে তোমার টোটাল দুইটা যৌগ গঠন হইলো। এবার তোমাকে বিভিন্ন সময় প্রশ্ন করবে যে এই যে যৌগ, এই যৌগ থেকে ওজোনাইড যৌগ বের করো, এই যৌগ থেকে। শর্টকাট ট্রিক আছে, তোমাকে দেখো এত কিছু করা লাগবে না, তুমি ডিরেক্ট ওজোনাইড যৌগ বলে দিতে পারবা। সাপোজ ধরো তোমার কাছে CH3 CH ডাবল বন্ড CH3 এই যৌগ দিছে, বলছে এই যৌগকে ওজোনালাইসিস করলে কি কি উৎপন্ন হয়। তো যখনই তুমি এই যৌগকে ওজোনালাইসিস করলে কি কি উৎপন্ন হবে, এটা বের করার জন্য জাস্ট কিচ্ছু করা লাগবে না, এই কার্বন কার্বন ডাবল বন্ড ভেঙে দিবা। ভেঙে দিয়ে তিনটা অক্সিজেন ছিল না, একটা অক্সিজেন জিঙ্কের সাথে যাচ্ছিল, একটা অক্সিজেন এই সাইডে যাচ্ছিল, একটা অক্সিজেন এই সাইডে যাচ্ছিল। এবার দেখো এই যে তিনটা তুমি ডিস্ট্রিবিউট করে দিলা, এই তিনটা দিয়ে এখন তুমি এখানে যৌগ গঠন করো। দেখো CH3 CHO একটা যৌগ পাচ্ছ।
এই সাইডে যৌগ গঠন করো, দেখো কি পাচ্ছ, CH3 CHO আরেকটা যৌগ পাচ্ছ। একদম সিম্পল অ্যাজ দ্যাট। শর্টকাট ট্রিক ব্যবহার করে তুমি কিন্তু এই ধরনের ওজোনালাইসিসের মাধ্যমে MCQ ট্রিক তৈরি করে এগুলা বের করতে পারো। এটা কি, এটা হচ্ছে MCQ ট্রিক, কিভাবে তুমি ওজোনালাইসিসের MCQ সলভ করবা। তো দেখো আবার যদি আমি ওজোনালাইসিসের MCQ সলভ করতে চাই, একটু জটিল করে দিই, CH3 ডাবল বন্ড C তারপরে CH2, এই ধরো আমাদের যৌগ। এবার বলছে এটাকে ওজোনালাইসিস করো। কিভাবে করবা, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড দাগ দাও, দাগ দেওয়ার পর উপরে একটা ওজন, এখানে একটা ওজন, এখানে একটা অক্সিজেন, 3টা অক্সিজেন। তো এই অক্সিজেন যাবে হচ্ছে জিঙ্কের সাথে, আর বাকি যে অক্সিজেন আছে এইটা আমার যৌগ গঠন করবে, এইটা আমার যৌগ গঠন করবে। তাহলে CH3CO CH3 যৌগ পাচ্ছি, দেখো CH3CO CH3 যৌগ পাচ্ছি। এখানে আমি দেখো 2টা হাইড্রোজেন, তাহলে HCOH, তাই না, মানে HCHO, এই যে 2টা আমরা যৌগ পেয়ে গেলাম। এবার এখান থেকে তুমি আবার রিভার্স মেথডে এই 2টা প্রোডাক্ট থেকে এই জায়গায়ও যাইতে পারবা। ওইটা আমরা শেখালাম না, ওটা অ্যাডমিশন ক্লাসে শেখাবো, ঠিক আছে? অ্যাডমিশন ক্লাসে শেখাবো এবং তোমরা আমার পেইড কোর্সে ভর্তি হবো, পেইড কোর্স আরও ডিটেলস ক্লাস নিব, সেখানে শেখাবো। মজা লাগে সব জিনিসপত্রগুলো শেখাতে, মজা লাগে। অ্যাডমিশনে আমি প্রচুর ডিপ পড়াই এবং জিনিসপত্রগুলো খুব ট্রিক জিনিসপত্রগুলো শেখাই দিই। তো ওইটা শেখালাম না, ওটা অ্যাডমিশনে শেখাবো। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা ওজোনালাইসিস ব্যাপারটা খুব ভালো করে ফিল করছো কিনা? ওজোনালাইসিস ব্যাপারটা ভালো করে ফিল করলে আশা করি তোমার এখান থেকে আপাতত এখন আর কিছু বাদবে না। আমরা যা যা আমার এখান থেকে লাগবে আমরা অলরেডি শিখে ফেলছি, বুঝতে পারছো? অলরেডি শিখে ফেলছি। তো ওজোনালাইসিসের এই পার্টগুলো আমাদের শেষ। এবার দেখো আমরা যখন এই সেম জিনিসের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে ধরো অ্যালকাইন বা কার্বন কার্বন ত্রিবন্ধন যেটা আছে তার পানি সংযোজন যদি করি, দেখো অ্যালকাইনের পানি সংযোজন যদি করি, তো ধরো আমাদের কাছে একটা অ্যালকাইন আছে CH ট্রিপল বন্ড CH, এটার সাথে আমি পানি সংযোজন করতে চাচ্ছি H আর OH, পানি সংযোজন করতে যাচ্ছি। তো এই পানি সংযোজন করতে গেলে আমাদের এটা 2% মার্কিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আর 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই সংযোজন বিক্রিয়াটা ঘটবে। তো এই বিক্রিয়াটাতে আসলে বেসিক্যালি কি ঘটে একটু আমরা যদি বোঝার চেষ্টা করি, এখান থেকে একটা হাইড্রোজেন প্লাস একটা মাইনাস থাকে, তাহলে এই হাইড্রোজেন প্লাস এসে এখানে বসবে, এই OH মাইনাস এসে এখানে বসবে। এখানে আমাদের যে কার্বন কার্বন দ্বিবন্ধন এটা ভেঙে যাবে, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনে একটা পাই বন্ধন ভেঙে যায়। তো পাই বন্ধন ভেঙে গেলে, তো দেখো পাই বন্ধন ভেঙে গেলে ডাবল বন্ড আছে এখন এখানে আমার হাইড্রোজেন বসলো আর এখানে OH বসলো। সো হাইড্রোজেন এবং OH বসলে এইটা আমাদের যেটা তৈরি হলো, এই জায়গাতে আমাদের যে যৌগটা তৈরি হলো, এই যৌগটা আসলে কি তৈরি হলো বলো তো? এই যৌগটা আসলে একটা অ্যালকোহল তৈরি হলো এবং অ্যালকোহলটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল। কি অ্যালকোহল? ভিনাইল অ্যালকোহল তৈরি হলো। এখানে আমরা একটা ভিনাইল অ্যালকোহল তৈরি করছি। সো এখন এই যে ভিনাইল অ্যালকোহলটা তৈরি করছি, এই ভিনাইল অ্যালকোহলটা পরবর্তীতে পুনর্বিন্যাস হয়। কি হয়? পুনর্বিন্যাস হয়। পুনর্বিন্যাস হয়ে কি হয়, এই হাইড্রোজেনটা এখানে উঠে যায়, এই বন্ড এখানে এসে ডাবল বন্ড ক্রিয়েট করলে CH3CHO গঠন হয়। পরবর্তী স্টেপে পুনর্বিন্যাস হয়ে CH3CHO গঠন হয়। তাহলে দেখো আমরা শুরু করছিলাম অ্যালকাইন থেকে, এইটাকে আমরা জায়মান মানে আদ্র বিশ্লেষণ করছি একটা নির্দিষ্ট শর্তে করে, আমরা এখন এখানে কি বানাই ফেলছি? অ্যালডিহাইড বানাই ফেলছি। এই অ্যালডিহাইডকে যদি আমি এখন জারণ করি KMnO4 এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে জারণ করি, তাহলে এই অ্যালডিহাইডকে জারণ করলে আমি এখন কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করতে পারবো না, এখান থেকে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেখানে আমাদের বলা হয় যে অ্যালকাইন থেকে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করো। অ্যালকাইন যেটা আছে, অ্যালকাইন যৌগ থেকে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিডে রূপান্তর করো। অ্যালকাইন থেকে অ্যাসিড বললে ঠিক এই মেথডে তোমার অ্যালকাইন থেকে অ্যাসিডে রূপান্তর করতে হয়। অ্যালকাইন থেকে অ্যাসিড বললে এই মেথডে রূপান্তর করতে হয়। এবার আসো আমাদের পরবর্তী আরেকটা পার্ট যেটা আমাদের খুব ভালো করে শেখা লাগবে, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম, টোটালটা দেখলাম হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। কি দেখলাম? আমরা এতক্ষণ দেখছি ইলেকট্রোফিলিক সংযোজন। এখন যেটা দেখব সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। কি দেখবো এখন দেখবো হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। সো আমরা এখন নিউক্লিওফিলিক সংযোজনের দিকে যাই। নিউক্লিওফিলিক সংযোজন, আচ্ছা, নিউক্লিওফিলিক সংযোজন। ওকে, প্রথমে আমরা বেসিকটা বুঝবো, তারপর এখান থেকে কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দেখব। তা আমি আগেই বলছি নিউক্লিওফিলিক সংযোজন সবসময় কার্বন এবং
অক্সিজেন ডাবল বন্ড মানে কিটোন যেই মূলকটা আছে বা কার্বনিল মূলক যেটা আছে এটা দেয়। নিউক্লিওফিলিক সংযোজন কে দেয়? কিটোন যে মূলকটা আছে বা কার্বনিল যে মূলকটা আছে এটা দেয়। তাহলে এখানে কিটোন বা কার্বনিল মূলক হচ্ছে সি ডাবল বন্ড ও। এইটা আমাদের কি ধরনের বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। কি ধরনের বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। সো এই যে কিটোন মূলকটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিচ্ছে, এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঠিক কিভাবে ঘটবে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো এই জায়গাতে আমরা একটা আক্রমণকারী বিকারক হাইড্রোজেন সায়ানাইড নিলাম। তো হাইড্রোজেন সায়ানাইডের ক্ষেত্রে আমাদের এখানে হাইড্রোজেন প্লাস আর সায়ানাইড কি হবে? মাইনাস আয়ন হবে। এটা প্লাস, এটা মাইনাস আয়ন হবে। এবার এখানে একটু সিম্পল চিন্তা করো, এই কার্বনের ক্ষেত্রে তুমি জানো কার্বন প্লাস আর অক্সিজেন ডেল মাইনাস হয়, কার্বন প্লাস অক্সিজেন ডেল মাইনাস হয়। তাহলে দেখো তো এই অংশটা প্লাস না, এই অংশটা প্লাস, তাহলে এই জায়গার যে মাইনাস আয়ন যেটা আছে এই মাইনাস আয়নটা এই নিউক্লিওফাইল না? খেয়াল করো তো, তাহলে আক্রমণকারী বিকারকের ভিতরে নেগেটিভ যে অংশটা থাকবে সেই নেগেটিভ অংশটাই কিন্তু নিউক্লিওফাইল। কারণ আমরা যখন বিবেচনা করব আমরা আক্রমণকারী বিকারকের পার্সপেক্টিভ থেকে বিবেচনা করব। আমি আগের ক্লাসে বলছিলাম যে ভাইকিংসে যারা হচ্ছে আক্রমণ করে, যারা ইংল্যান্ডে যে আক্রমণ করে তারা ভাইকিংস। তো ধরো ভাইকিংসরা যে আক্রমণ করতেছে, তাহলে তুমি ভাইকিংসদের পার্সপেক্টিভ থেকে যদি দেখো যে ভাইকিংসরা যে আক্রমণ করতেছে, তার মানে ভাইকিংস কাদের পছন্দ করে সেটার উপর ডিপেন্ড করে নামকরণ হবে। তো ভাইকিং পছন্দ করতেছে প্লাস আয়নকে, তাহলে ভাইকিং নিজে কি? ভাইকিং নিজে হচ্ছে মাইনাস। তাহলে ভাইকিং নিজে মাইনাস হলে এ কিন্তু নিউক্লিওফাইল। তাহলে দেখো এখানে এই যে ডেল মাইনাস যে অংশটা আছে এই মাইনাস অংশ যে নিউক্লিওফাইল প্লাস এই কার্বনের সাথে যে বিক্রিয়া করবে, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়া নিউক্লিওফাইল বিক্রিয়াটা কিভাবে হবে বুঝতে পারলাম? এভাবে আমাদের নিউক্লিওফাইল বিক্রিয়াটা হবে। সো নিউক্লিওফাইল বিক্রিয়া যতগুলো আছে, ঠিক আছে, নিউক্লিওফাইল বিক্রিয়া যতগুলো আছে এই বিক্রিয়াগুলোকে যদি তোমাকে আমি একদম শর্টকাটে দেখাই দিই, সব শর্টকাটে দেখাই যদি দিই, দেখো কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এই জায়গাতে কার্বন হবে প্লাস আর অক্সিজেন যাবে মাইনাস। এর সাথে নিউক্লিওফাইল কে কে আছে? দেখো এখানে হাইড্রোজেন ক্লোরাইড আসবে, হাইড্রোজেন ক্লোরাইড গেলে হাইড্রোজেন প্লাস ক্লোরিন ডেল মাইনাস, এটা নিউক্লিওফাইল বিক্রিয়া দিবে। হাইড্রোজেন সায়ানাইড আসবে, এখানে হাইড্রোজেন প্লাস আর সায়ানাইড মাইনাস দিবে। তারপরে পানি আসবে, হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস, এইটা আমার নিউক্লিওফাইল বিক্রিয়া দিবে। পাশাপাশি এখান থেকে আমরা এমন করতে পারি যে অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়াম তোমার হচ্ছে হ্যাঁ এটা সোডিয়াম বাইসালফেট এটা নিতে পারি, সোডিয়াম বাইসালফেট প্লাস আর HSO4 মাইনাস এটা নিতে পারি। বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে RMgX, এইটাতে R মাইনাস আর MgX প্লাস এই পার্টটা নিতে পারি। এই যে জিনিসগুলা এইগুলা সবাই আমাদের কি দিবে? নিউক্লিওফাইল বিক্রিয়া দিবে, নিউক্লিওফাইল বিক্রিয়া দিবে। তো আমরা নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়ার একটা খুব পপুলার উদাহরণ দেখব, একটা পপুলার উদাহরণ দেখলেই বুঝতে পারবো। তো ধরো আমাদের কাছে একটা ফর্মালডিহাইড আছে, ফর্মালডিহাইডের সংকেত কি? HCHO, একটা ফর্মালডিহাইড আছে। এর সাথে আমরা RMgX বিক্রিয়া করাবো। কি বিক্রিয়া করাবো? RMgX। RMgX যে অংশটা আছে RMgX এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। কি বলতো? এটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এইটার নাম গ্রিগনার্ড বিকারক, যারা জানো না এখন শিখে নাও। গ্রিগনার্ড বিকারক, বিজ্ঞানী গ্রিগনার্ড এই বিকারকটা আবিষ্কার করে নার্ড হয়ে গেছে, নার্ড হয় নাই, নোবেল পুরস্কার পাইছে। সো এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক এমন একটা বিকারক যেই বিকারক দিয়ে তুমি সব জৈব যৌগ আবিষ্কার করতে পারবা, সব জৈব যৌগ তৈরি করতে পারবা। তো এই গ্রিগনার্ড বিকারকের বিশেষত্ব হচ্ছে এই গ্রিগনার্ড বিকারককে তুমি যদি ভাঙো তাহলে এখানে অনেক কিছু পাবা। তো RMgX এর জায়গায় তুমি ধরো Cl নিলা, ক্লোরিন নিলা, X মানে কি? হ্যালোজেন। তো খেয়াল করো এখানে ম্যাগনেসিয়াম 2+ আর ক্লোরিন মাইনাস, এই দুইটাকে তুমি যদি অ্যাডজাস্ট করলে খেয়াল করো এই দুইটাকে অ্যাডজাস্ট করলে এই যে Mg2+ আর ক্লোরিন মাইনাস মিলে এখানে কিন্তু প্লাস চার্জ হবে। তো এইটা যদি প্লাস চার্জ হয় তাহলে এই R অটোমেটিক মাইনাস চার্জ হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি CH3MgCl লিখি তাহলে দুইটা পার্টের এইটা একটা পার্ট, যেই পার্টটা হবে আমার প্লাস আর CH3 পার্টটা হবে আমার মাইনাস। এর ভিতরে আবার এটার চার্জ 2 আর এটার চার্জ -1, ঠিক আছে? এভাবে অ্যাডজাস্ট হয়। জিনিসটা কি? CH3MgCl, জিনিসটা কি? CH3MgCl। ভালো করে খেয়াল করছো? এটা হচ্ছে CH3MgCl। তো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে, প্লাস মাইনাস ক্লিয়ার হয়েছে। এবার এই জিনিসটার সাথে আমরা বিক্রিয়া করাচ্ছি বিক্রিয়া করাচ্ছি H বন্ড C ডাবল বন্ড O
বন্ড এইচ এইটার। তো খেয়াল করো, এখন যখনই আমি বিক্রিয়া করাবো, বিক্রিয়া করালে এখানে অক্সিজেন হবে ডেল মাইনাস, কার্বন হবে ডেল প্লাস। এবার চিন্তা করো তো, এই মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস প্লাসের সাথে যখন আমি বিক্রিয়া করাবো এই মাইনাসটা এসে বসবে প্লাসের কাছে, আর এই প্লাসটা যে বসবে মাইনাসের কাছে, এরকম হবে না? খেয়াল করো তো, সিম্পলি চিন্তা করো, জাস্ট তুমি একদম বেসিক সিম্পল চিন্তা করবা, যেটা মাইনাস এই মাইনাসটা যে বসবে কার কাছে, যেটা প্লাস সেই মাইনাসটা যে বসবে, প্লাসটা যে বসবে মাইনাসের কাছে, আর যেটা মাইনাস এই মাইনাসটা যে বসবে প্লাসের কাছে। যদি তাই হয় তাহলে বিক্রিয়া শেষে কি তৈরি হবে খেয়াল করো, এই জায়গা থেকে আমি এইচ বন্ড সি বন্ড ও পাচ্ছি, নিচে একটা হাত খুলছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, তো এই জায়গায় MgCl এটা কোথায় যে বসছে, এটা MgCl অক্সিজেনের ওখানে যে বসছে, আর এই CH3 যে বসছে কার্বনের নিচে। তাহলে এই জায়গায় আমরা এরকম একটা ফরম্যাট পাচ্ছি না, এরকম একটা ফরম্যাট পাচ্ছি, এরকম একটা ফরম্যাট পাচ্ছি। এরপরে যখন তুমি পরবর্তী স্টেজে এখানে পানি সংযোজন করবা, পানি মানে এইচ এবং OH, তো খেয়াল করো এখানে ছিল মাইনাস, এখানে ছিল প্লাস, তাহলে এই মাইনাসটা যে প্লাসের কাছে বসবে, বসলে আমাদের এখানে তৈরি হবে MgOHCl, আর এই হাইড্রোজেন এখানে যে বসে যাবে, বসে গেলে এইচ সি, উপরে OH, এখানে আমাদের হাইড্রোজেন, আর এখানে আমাদের CH3। তো খেয়াল করে দেখবা এখানে ছিল আমাদের ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড থেকে আমরা এখানে একটা অ্যালকোহল তৈরি করছি, অ্যালকোহলটা হচ্ছে CH3 CH2OH। সো ফর্মালডিহাইড থেকে আমরা একটা অ্যালকোহলে রূপান্তর করছি, যেটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। কি বলছে? ফর্মালডিহাইড থেকে আমরা একটা অ্যালকোহলে রূপান্তর করছি, যেটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। তো ফর্মালডিহাইড থেকে অ্যালকোহল এটাতে কনভার্ট হয়ে গেছে, কিসে কনভার্ট হয়েছে? ফর্মালডিহাইড থেকে অ্যালকোহল। ক্লিয়ার? ফর্মালডিহাইড থেকে অ্যালকোহল এইটাতে কনভার্ট হয়েছে, দ্যাটস ইট। কেমন লাগলো? মজা লাগছে? সুন্দর না জিনিসটা? ফর্মালডিহাইড থেকে অ্যালকোহলে রূপান্তর করে ফেললাম, খুবই সুন্দর, ভালো লাগছে আশা করি। সেম ভাবে আমরা যদি এখন এই ফর্মালডিহাইড থেকে অ্যালকোহলের জায়গায় আমি যে কোনো একটা অ্যালডিহাইড নিই, যেমন ধরো RCHO একটা অ্যালডিহাইড, এর সাথে সেম ভাবে আমরা গ্রিগনার বিকারক RMgX নিই, তাহলে বিক্রিয়া শেষে সেম ভাবে সেম মেকানিজমে আমাদের যৌগ তৈরি হবে। কি যৌগ তৈরি হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এই জায়গাতে আর আমাদের প্রথমে বসে গেল কার্বন, উপরে আমাদের ও এর জায়গায় MgX বসবে, এই জায়গা থেকে আর যে নিচে বসবে, আর এই সাইডে যে দেখো আমাদের হাইড্রোজেন বসে যাবে। পরবর্তী স্টেজে আমি যখন পানি H এবং OH বসাবো, তাহলে এখানে আমাদের RCOH, এখানে H আর এখানে R, এই অংশ বসবে। তাহলে দেখো এখানে আমাদের অ্যালডিহাইড যখন ছিল তখন আমাদের অ্যালকোহল হয়েছে, বাট অ্যালকোহলটা কয় ডিগ্রি অ্যালকোহল? অ্যালকোহলটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়েছে। কারণ কি? কার্বনের দুই সাইডে 2টা আর আছে, সেজন্য আমরা এখানে 2 ডিগ্রি অ্যালকোহল পাইছি। সো এটাও হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিকের জায়গায়, এটা আমরা কি পাচ্ছি? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ঠিক আছে? সো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার এই মেকানিজম আশা করি আমাদের একদম ক্লিয়ার হয়েছে। গ্রিগনার বিকারক থেকে যে জিনিসপত্রগুলো আমরা শিখলাম এগুলা ক্লিয়ার হয়েছে। বাকি আমরা যখন হচ্ছে আমরা শিখবো, গ্রিগনার বিকারক অংশটা শিখবো, অ্যালডিহাইড কিটোন শিখবো, অ্যালডিহাইড কিটোনের মধ্যে এই বিক্রিয়াগুলো আরো ভালো করে শিখবো। ঠিক আছে? এখন আমরা জাস্ট মেকানিজমটা দেখলাম, বিক্রিয়ার মেকানিজমটা কিভাবে করে। সো আশা করি এই টোটাল ক্লাস জুড়ে যা যা আমি তোমাদের দেখাইছি, এই প্রত্যেকটা বিক্রিয়া, প্রত্যেকটা মেকানিজম তোমাদের জন্য হেল্পফুল ছিল, তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তো খুবই ভালো। তোমাদের সাথে আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাসটা হচ্ছে আমাদের হবে সংযোজন বিক্রিয়ার পরে এরপরে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার ক্লাস হবে। সো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। মিল্টন ভাইয়ের জন্য দোয়া করবো অনেক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।